হ্যালো বন্ধুরা, পৃথিবী থেকে ৯ বিলিয়ন আলোকবর্ষ দূরে একটি শক্তিশালী বোমা টিকটিক করছে, যা বিস্ফোরিত হলে সূর্যের নিউক্লিয়ার ফিউশনের বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, পুরো মহাবিশ্বে থাকা সমস্ত পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে যাবে এবং চোখের পলকের সমস্ত মহাজাগতিক বস্তু ধ্বংস হয়ে যাবে। এবং আমি মোটেও এইখানে মজা করছি না। সম্প্রতি অ্যাস্ট্রোনমাররা এমনই একজোড়া সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের খোঁজ পেয়েছেন, যা 99% একে অপরের কাছাকাছি চলে এসেছে এবং খুব শীঘ্রই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। আর যদি এই দুটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তবে সেই সংঘর্ষে এতটাই শক্তি নির্গত হবে যে মহাবিশ্বের স্পেস টাইম ফ্যাব্রিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ যখন এই দুটি ব্ল্যাক হোল একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সেই সংঘর্ষ থেকে সূর্যের তুলনায় মিলিয়ন মিলিয়ন গুণ বেশি শক্তি মহাকর্ষীয় তরঙ্গ রূপে মহাবিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এখন কল্পনা করুন, সাম্প্রতিক পাওয়া ব্ল্যাক হোল সূর্যের ভরের চেয়েও 150 মিলিয়ন গুণ বেশি বড়। তাহলে তার সংঘর্ষের পরিণতি কি হতে পারে? এই সংঘর্ষ থেকে নির্গত শক্তি কি পৃথিবীতে পৌঁছাতে পারে? আজকের এই ভিডিও থেকে এর উত্তরই খুঁজে বের করতে হবে। তাহলে বন্ধুরা, পুরো ব্যাপারটা কি? প্যাসাডেনা, ক্যালিফোর্নিয়া অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি, যাকে ক্যালটেকও বলা হয়, তার কিছু অ্যাস্ট্রোনমার সাম্প্রতি জানতে পেরেছেন যে তারা যে বাইনারি ব্ল্যাক হোল PKS 2131.021 এর জোড়া পেয়েছেন, তাদের মধ্যে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল হলো আসলে একটি শক্তিশালী ব্লেজার। এই বস্তুর ভর সূর্যের ভরের থেকেও 100 মিলিয়ন গুণ বেশি। মূলত যেমনটা আমরা সবাই জানি, SMBS অর্থাৎ সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সূর্যের থেকেও মিলিয়ন মিলিয়ন গুণ বিশাল হতে পারে এবং সাধারণত তারা কোয়েজারে রূপান্তরিত হয়, অর্থাৎ এমন SMBS যা অতিরিক্ত পদার্থকে আলোর গতিতে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ আকারে নির্গত করে, ঠিক একটি জেট স্ট্রিমের মতো। এখন এমন পরিস্থিতিতে ইচ্ছাকৃতভাবে হলেও যদি কোনো কোয়েজারের এই জেট স্ট্রিম সরাসরি আমাদের পৃথিবীর দিকে অর্থাৎ আমাদের দিকে নির্দেশ করে, তবে তাদেরকে ব্লেজার বলা হবে। এবং আজ এমনই একটি ব্লেজার তার চেয়ে ছোট আকারের ব্ল্যাক হোলের সাথে একীভূত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। তবে আমি আপনাকে বলি, এটি মহাবিশ্বের প্রথম বাইনারি ব্ল্যাক হোল সংঘর্ষ নয়। এমন একটি ঘটনা আগেও ঘটেছিল আমাদের থেকে 3.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে OJ-287 গ্যালাক্সিতে। আসলে এই গ্যালাক্সিটি অন্তত দুটি বিশাল কাছাকাছি প্রদক্ষিণকারী SMBS কে হোস্ট করে। এটি একটি 18 মিলিয়ন সৌর ভরের সমান ভারী কোয়েজার এবং অন্যটি তার চেয়েও অনেক ছোট্ট একটি সাধারণ SMBS, যার ওজন প্রায় 150 মিলিয়ন সৌরভর। এখন এই দুটিরই গতিবিধি আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় 3-4 দশক ধরে অধ্যয়ন করে আসছেন। তবে আমরা দীর্ঘদিন ধরে শুধু এইটুকুই জানতাম যে সিস্টেমের একটি ছোট্ট ব্ল্যাক হোল বড় ব্ল্যাক হোলের একটি পরিক্রমা প্রায় 12 বছরে একবার করে সম্পন্ন করছে। এই 12 বছরের কক্ষপথে ছোট ব্ল্যাক হোলটি বড় ব্ল্যাক হোলটির ইকুয়েশন ডিস্কের সাথে 2 বার সংঘর্ষে লিপ্ত হয়। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত গ্যাসের দুটি প্রসারিত বুদবুদ তৈরি করে এবং এর ফলে সেই সময় এর উজ্জ্বলতা আমাদের পুরো মিল্কিওয়ের সম্মিলিত উজ্জ্বলতার চেয়েও অনেক গুণে বেশি বেড়ে যায়। এবং এই ফ্ল্যাশগুলোকে শনাক্ত করেই অ্যাস্ট্রোনমাররা বাইনারি সিস্টেমের যে কক্ষপথ তার ভবিষ্যৎবাণী করতে পারেন। এই পদ্ধতির ব্যবহার করেই এই বাইনারি সিস্টেমের কক্ষপথের সময়কাল 2018 সালে একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী লঙ্কেশ্বর দে ভবিষ্যৎবাণী করেছিলেন, যিনি সেই সময় মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে গবেষক হিসেবে কাজ করছিলেন। আসলে তার আগেও এমনকি 2010 সাল থেকে দেশ বিদেশের জ্যোতির্বিজ্ঞানীরা এর ওপরে কাজ করে আসছেন। তবে শুধুমাত্র 12 বছরের সময়কালের মধ্যেই সেই দুটি ফ্ল্যাশ এলোমেলোভাবে যে কোনো সময় আসে। তাই সেই ব্ল্যাক হোলগুলোর কক্ষপথের কোনো সঠিক প্যাটার্ন আমরা বুঝতে পারিনি। অ্যাস্ট্রোনমাররা অনেক বোঝার চেষ্টা করেছেন। প্রায় 1975 সাল থেকে সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে একটি মডেলও তৈরি করেছেন, তবে সেটিও শুধুমাত্র 2 থেকে 3 সপ্তাহের নির্ভুলতা পর্যন্ত পৌঁছাতে পারছিল। মানে যখন তারা ডিসেম্বর 2015-তে এর প্রথম ফ্ল্যাশের ভবিষ্যৎবাণী করেছিলেন, তখন তারা শুধু মাস এবং বছর বলেছিলেন, আসল তারিখ নয়। কিন্তু অবশেষে 2018 সালে লঙ্কেশ্বর দে তার স্বাধীন গবেষণায় একটি এমন মডেলকে তৈরি করেন যা
বছরের সাথে সাথে সঠিক তারিখও বিশ্বের সামনে তুলে ধরে এবং সেই তারিখটি ছিল 31 জুলাই 2019। এখন তারিখ এইখানে নির্ধারণ ছিল, শুধু সেই দিন আসার এবং পর্যবেক্ষণ হওয়ার অপেক্ষা ছিল। তবে পর্যবেক্ষণ শুরু হওয়ার আগেই একটি নতুন বিপদ সামনে এসে হাজির হলো। জুলাই 2019 সালে সূর্য ঠিক OJ-287 গ্যালাক্সি এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। আর এর উজ্জ্বলতার কারণে এত দূরে ঘটে যাওয়া একটি ছোট্ট ফ্ল্যাশকে পৃথিবীর কোনো টেলিস্কোপ বা তার কক্ষপথে ঘুরতে থাকা উপগ্রহের পক্ষে ধারণ করা সম্ভব ছিল না। তখন দে সম্পূর্ণভাবে আশা ছেড়ে দিয়েছিলেন যে এখন আর কিছুই হতে পারে না। তবে তারপরে কিছু বিশেষ ঘটল। জানা গেল যে নাসার স্পেটজার স্পেস টেলিস্কোপ, যা পরের বছরে বন্ধ হয়ে যাচ্ছিল, সেটি বর্তমানে পৃথিবী থেকে 254 মিলিয়ন কিলোমিটার দূরে প্রদক্ষিণ করছে এবং ভাগ্যক্রমে এতে সেই ফ্ল্যাশ রেকর্ড করার জন্য রেডিও ওয়েভ ডিটেক্টর লাগানো ছিল। তাহলে আর কি, আশা আকাশ ছুঁতে লাগলো এবং দে এর বলা সেই দিনে অবশেষে ফ্ল্যাশটি দেখা গেল। এর মানে অ্যাস্ট্রোনমার দে এর দেওয়া কক্ষপথ মডেলটি একদমই নির্ভুল ভবিষ্যৎবাণী করেছিল। অর্থাৎ এখন এটিও যাচাই করা যেতে পারে যে ব্ল্যাক হোল বাইনারি PKS 21310210 সংঘর্ষের পথে রয়েছে নাকি এটি কেবল একটি মায়া। আসলে এইখানে সমস্যাটা এই কারণে, গ্যালাক্সি OJ-287 এর ব্ল্যাক হোলগুলোর মতো PKS 21310210 এখনো কোনো ঝলক দেখা যায়নি। কিন্তু যেহেতু এরপরও SMBS নিজেই একটি ব্লেজার যা পৃথিবীর দিকে তার জেট নিক্ষেপ করে, তাই ক্যালটেকের জ্যোতির্বিজ্ঞানীদের কখনো এমন ঝলকের প্রয়োজন হয়নি। কারণ ক্যালকেট গবেষণার প্রধান লেখক স্যান্ড্রা ও'নিল এবং তার পরামর্শদাতা টনি রিডহেড আসলে একটি ভিন্ন কিন্তু এরকম পদ্ধতি খুঁজে পেয়েছিলেন। তারা সেই ব্লেজারের আলো নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা শুরু করেন। কিছুদিন পর্যবেক্ষণের পর তারা দেখেন যে এর আলো নিজেই 2 বছরের ব্যবধানে পর্যায়ক্রমে উজ্জ্বল ও অম্লান হতে থাকে। এর মানে হলো এই ব্লেজারের সাথে আরও একটি SMBS রয়েছে যা ব্লেজারটিকে প্রদক্ষিণ করছে। এখন যখন এর উপরে আরও গবেষণা করা হয় তখন এই বিষয়টি সামনে আসে যে এই দুটি SMBS একে অপর থেকে OJ-287 এর ব্ল্যাক হোলের থেকেও 100 গুণ বেশি কাছাকাছি এবং 100 মিলিয়ন বছর ধরে একে অপরের চারপাশে প্রদক্ষিণ করার পর প্রায় 99% কাছাকাছি চলে এসেছে। এবং শুধু এটিই নয়, এখন তাদের সংঘর্ষের জন্য মাত্র 10,000 বছরই বাকি আছে। তো এখন প্রশ্ন, আমরা এটা কিভাবে জানি? তো বন্ধুরা, ঠিক OJ-287 এর মতো যতগুলো কোয়েজারের সংঘর্ষ এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে, সেগুলোকে আজ থেকে নয় বরং গত 45 বছর ধরে অধ্যয়ন করা হচ্ছিল এবং 1975 সাল থেকে এখনো পর্যন্ত বিশ্বের 5টি ভিন্ন রেডিও অবজারভেটরি প্রায় 1800 এমন কোয়েজার রেকর্ড করেছে। এই অধ্যয়নগুলো থেকে অনুমান করা যায় যে বর্তমানে যে হারে তারা একে অপরের চারপাশে ঘুরছে এবং একে অপরের কাছাকাছি আসছে, তাদের কাছে চূড়ান্ত সংঘর্ষের জন্য মাত্র 10,000 বছরই বাকি আছে। কিন্তু যেমনটা আমরা দেখে আসছি, যতগুলো ব্ল্যাক হোলের সংঘর্ষ হয়েছে সেগুলো সবগুলোই একটি মহাকর্ষীয় তরঙ্গ রূপে নির্গত হয়েছে এবং আসলে ক্যালটেক এবং MITর কাছে তাদের রেডিও অবজারভেটরি ছাড়াও লাইগো অর্থাৎ লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরিরও নিয়ন্ত্রণ রয়েছে এবং 2015 সালে তারা এমন একটি পর্যবেক্ষণ ইতিমধ্যেই করেছেন। তাহলে কেন আমরা সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করছি না? তো বন্ধুরা, এটিকে বোঝার জন্য আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি জলে সাঁতার কাটছেন, তাহলে জলের নিচে আপনি জোয়ার এবং সাধারণ ওয়েভের মধ্যে কোনটিকে সহজেই শনাক্ত করতে পারবেন? অবশ্যই সাধারণ ঢেউ, কারণ সাধারণ ঢেউয়ের ক্ষেত্রে কম্পন অনেক বেশি হয় এবং দুটি পরপর ঢেউয়ের মাঝে দূরত্ব অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হয়। কিন্তু যদি আমরা জোয়ারের কথা বলি তাহলে ঢেউয়ের কম্পন কম হয় এবং সেই ঢেউগুলোর বিস্তার অনেক বেশি হয়, যার কারণে সেগুলোকে শনাক্ত করা যায় না। এবং এটাই হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থেকে নির্গত তরঙ্গ মাপার লাইগোর সমস্যা। ক্যালটেকের লাইগো হোক বা 2034 সাল নাগাদ চালু হতে যাওয়া নাসার লাইগো সদৃশ্য মহাকাশ যন্ত্র, যাকে লিজা বলা হবে, মানে লেজার ইন্টারফেরোমিটার স্পেস অ্যান্টিনা, এই উভয় যন্ত্রই শুধুমাত্র 200 সৌর ভর পর্যন্তই মার্জার্স বা একীকরণকে শনাক্ত করতে পারে। এখন এই মহাকর্ষীয় তরঙ্গ, এর থেকে কি পৃথিবীর জন্য বিপদ আছে? 100 মিলিয়ন সৌর ভরের চেয়েও ভারী ব্ল্যাক হোলগুলি
বেশ কম কম্পন এবং দীর্ঘ তরঙ্গের মহাকর্ষীয় তরঙ্গ নির্গত করে এবং এই ধরনের মহাকর্ষীয় তরঙ্গ আমাদের পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবে না এবং কেউ মারাও যাবে না। এত বড় ব্ল্যাক হোল থেকে যে মহাকর্ষীয় তরঙ্গ উৎপন্ন হবে সেগুলো কম্পন এত কম এবং তরঙ্গগুলো এত বড় হবে যে আমাদের পুরো পৃথিবী তার উপর ভেসে যাবে এবং আমরা জানতেও পারবো না। এটা সত্যি বেশ আকর্ষণীয়, তাই না? এখন আপনি হয়তো ভাবছেন যে ব্ল্যাক হোলগুলো আমাদের পৃথিবীর থেকে 9 বিলিয়ন আলোকবর্ষ দূরে। এর মানে হলো যে তারা সম্ভবত ইতিমধ্যেই একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং হয়তো আমরা এখনো তাদের দ্বারা উৎপাদিত মহাকর্ষীয় তরঙ্গের মধ্যেই ভাসছি। ঠিক আছে, যারা এই মহাকর্ষীয় তরঙ্গগুলি শনাক্ত করতে চান তারা ইন্টারন্যাশনাল পালসার টাইমিং অ্যারে IPTA প্রকল্পটিকে অনুসরণ করতে পারেন, যার ভারতও একটি সহযোগী সদস্য। এই প্রকল্পের অধীনে ইউরোপীয় পালসার টাইমিং অ্যারে, নর্থ আমেরিকান ন্যানোহার্টস অবজারভেটরি ফর গ্র্যাভিটেশনাল ওয়েভ, ইন্ডিয়ান পালসার টাইমিং অ্যারে প্রজেক্ট এবং প্যাক্সিস পালসার টাইমিং অ্যারে, এই 4টি অবজারভেটরি একটি লাইট হাউসের আলোর মতো দ্রুত ঘুরতে থাকা 100 মিলিসেকেন্ডের পালসার ব্যবহার করবে কম কম্পনের মহাকর্ষীয় তরঙ্গকে শনাক্ত করতে। তাদের যুক্তি খুবই সহজ। মিলিসেকেন্ডের পালসারগুলি মূলত নিউট্রন স্টার, যা 10 সেকেন্ডেরও কম সময়ে তাদের সম্পূর্ণ ঘূর্ণয়নকে সম্পূর্ণ করে। তাদের লাইট হাউসের মতো আলোর পালস একটি অ্যাটমিক ঘড়ির চেয়েও নির্ভুলভাবে জ্বলজ্বল করে। এখন এমন পরিস্থিতিতে যদি কোনো মহাকর্ষীয় তরঙ্গ আমাদের পৃথিবী এবং সেই পালসারের মাঝ দিয়ে যায় তাহলে স্পেস টাইম ফেব্রিক বেঁকে যাবে আর সেই বক্রপথের কারণে সেই পালসারের আলো আমাদের কাছে পৌঁছাতে দেরি হবে। তবে একটি সমস্যা আছে। যদিও পালসারগুলির সময় নির্ধারণের ক্ষেত্রে বেশ নির্ভুল, তবে বাস্তবে তারা নিজেরাই অস্থির বস্তু। তাহলে আপনার কি মনে হয় IPTA প্রকল্পটি এই সমস্যাটি কিভাবে মোকাবেলা করবে? অবশ্যই আপনার উত্তর নিচে শেয়ার করুন। আর যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট টাইম এমন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।